আসসালামু আলাইকুম। ভূত এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহজাহান এবং আমাদের আজকের অতিথিরা। আমি কিন্তু আমার গত এপিসোডে খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, আর ইটস এ ভেরি বিগ ইন্সপিরেশন ফর মি অ্যান্ড মাই ভূত এফএম টিম। আর আশা করছি যে আজকের ঘটনা অনেক বেশি ভালো হবে। তো আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক হচ্ছে facebook.com/beautybd8, আর যেটা লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তাছাড়াও আমাদেরকে আপনারা ইমেলে ঘটনা পাঠাতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm888@gmail.com, যেটার স্পেলিংটা হচ্ছে BHWTFM888@gmail.com। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা, নাম, তারপরে ঘটনা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মাসুম আলী, গ্রাম দোমালি। তো আমার ঘটনা শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো এক সময় ভূত এফএমটা খুব জনপ্রিয় ছিল, আর ভূত এফএমটা আমি রেগুলারই শুনতাম। তো বর্তমানে ভূত এফএমটা অফ হয়ে যাওয়ার পর নতুনভাবে আবার ভূত এফএমটা চালু হওয়ার কারণে আমি আমাকে ভালো লাগছে। সেই জন্য ভালো লাগার উৎসাহতেই আমি আজকে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। তো কথা না বাড়িয়ে আমার ঘটনার মূল আলোকে চলে যাচ্ছি। তো আমার জীবনে তেমন কোনো ঘটনা ঘটে নাই, তবে আমার আপুর সঙ্গে একটা ঘটনা ঘটছে, যেটা আমাকে আজও ঘটনাটি শুনলে একটু ভয় পায়। তো ঘটনাটা হলো আমার খালার বাসাতে। তো খালার বাসাতে এক সময় এটা ঘটেছিল আমি আর যখন 6 বছর বয়স, ওই টাইমে ঘটেছিল। মানে 10-15 বছর। হ্যাঁ। তো সেখানে খালার বাসাইতে আগে আমের সিজন আসলে সেখানে আমরা যাইতাম। ওইদিকে আবার অনেক আমের বাগান আছে। তো আমের সময় আমরা তখন ওইখানে খালার বাসাতে বেড়াতে গেলাম। তো বেড়াতে গিয়ে তারপরে সেখানে থাকলাম, অনেক দিনই থাকলাম। থাকার পরে মাঝে মধ্যে তো আমের সিজনে অনেক কালবৈশাখী ঝড় আসে। তো কালবৈশাখী ঝড়ের সময় দেখা যাচ্ছে যে অনেক আম পড়ছে, তো সবাই মিলে আম করছি। আমি তখন তো ছোট। তো আমার আপু 3 বছরের বড় আমার চাইতে। তো সে আমার যে খালার বাসাটা আছে, সেই বাসাটার মানে যে বাসার জানালার পাশে হচ্ছে একটা গোরস্থান আছে। সেই গোরস্থানের পাশে আবার অনেক বড় বাগান। তো সেখান থেকে অনেক আমগুলো করছে। অনেক আম কোড়ানোর পরে হঠাৎ করে কবরের ভিতরে দেখছে অনেক বড় আম। আমের সাইজটা এতই বড় যে মানে এরকম আমের সাইজ কখনো হয় না, সচরাচর এরকম সাইজ হয় না। দেখে লোভ হচ্ছে, এত বড় আম। তো এত বড় আম একটা নেব, এরকম একটা মানে পরিকল্পনা করেছে সে, মনের মধ্যে লোভ আসছে। হ্যাঁ। তো সে আমটা কিন্তু নিতে পারছে না, আমি কিভাবে নেব নিতে পারছে না। তো পরবর্তী সে একাই কি করেছে, মানে ওই গোরের ভিতরে ঢুকে তারপরে ওই আমটা তখন নিছে। নেওয়ার পরে যখন নিয়ে আসার পরে ভাবছে, আমাদের খালা তখন বলছে যে আমটা অদ্ভুত, তো আমটা এরকম আম তো কখনো দেখিনি। আর বিশেষ করে মানে যেই গাছ থেকে আমটা পড়ছে ওই গাছের আমের সাইজ এরকম নয়। তো আমটার দিকে একটু মানে খালার আবার আগের মানুষ একটু ভয় ভাবছে যে এই আমটা খাওয়া যাবে না, এই সেই। তো পরবর্তীতে তারপর আমটা কাটার পরে ওই আমটা যখন রাত্রিবেলা খাইছে, খাওয়ার পরে যখন ঘুমিয়েছিল, তো আমি তো তখন ছোট ছিলাম, আমি আর আপু একসঙ্গে শুয়ে আছি। তো একসঙ্গে শুয়ে থাকতে তখন হঠাৎ করে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে একটা বাতাস, মানে তখন কিন্তু বাতাস বইছে না, অথচ মনে হচ্ছে একটা ফিরি একটা বাতাস, আর একটা মানে এমন একটা অনুভব হচ্ছে, মানে শরীরের ভিতরে একটা বাতাস আসছে। তখন হঠাৎ করে মানে নিচের জানলাটা অফ ছিল আর উপরের পাল্লাটা খোলা ছিল। তো নিচের জানলাটা হঠাৎ করে খুলে গেছে, অটোমেটিকলি খুলে গেছে, কিন্তু বাতাস নেই, অটোমেটিকলি খুলে গেছে। কিন্তু ওইটা কিন্তু আমার সেন্সে আছে, আমার এখনো মনে আছে যে ওই জানলার খিলটা কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু অটোমেটিকলি সেটা খুলে গেছে। তো পরবর্তীতে আবারও তখন মানে আমি একটু ছোটবেলা ভয় পেতাম, তখন আবু উঠে তখন কি করলো, ওটা আবার মেরে দিল। তো লাগাই দেওয়ার সময় মানে এত জোরে আপু চিৎকার করছে, তো চিৎকার শুনে আমিও ভয় পেয়ে গেছি যে এত জোরে চিৎকার করলো মানে কি হলো। তখন পরবর্তীতে তারপরে সেই দিনকে আর কিছু হলো না, সেই দিনকে না হয়ে পরের দিন
আমার খালাকে বললাম যে এই ব্যাপারে এরকম ঘটনা ঘটছে, যে তেমন কিছু হবে না, হয়তো বা ওই পাশে গোরস্থান আছে এই জন্য এমন কিছু হতে পারে। তো পরের দিন তেমন কিছু মনে করে না, কিন্তু আপুর সেদিন অনেক জ্বর আসছে, এতটাই জ্বর চলে আসছে ওই আমটা খাওয়ার পর। তারপরে পরের দিন তখন আবারও রাতে যখন আমরা শুইলাম, শোয়ার পরে পরের দিন সেদিনকে আমি ঘুমাইছিলাম, কিন্তু আপু সেদিন মানে জ্বরের অবস্থায় তো মানুষের সেভাবে ঘুম আসে না, তখন ঘুম না আসার কারণে সে জায়গায় আছে, হঠাৎ করে দেখছে মানে সাদা কাফন পরা একটা বিকট আকৃতির মানুষ, যেটা মানুষের কিন্তু সাইজ এমন না, মানে বিকট আকৃতি একটু বড় সাইজ আর কি। তো জানালা থেকে মানে মাথাটা উপরে চলে গেছে, বোঝা যাচ্ছে না, মানে মাথাটা দেখা যাচ্ছে না, শুধু শরীরটা দেখা যাচ্ছে। শরীরটা দেখা যাচ্ছে যে এমন শরীর দেখা যাচ্ছে যে ভেতরে মনে হচ্ছে যে হাড়গুলো, মানুষের শরীরে যে হাড় থাকে ঠিক আছে কি, তো হাড়গুলো মনে হচ্ছে দেখা যাবে। থেকে যখন আমরা দেখলাম মানে আমি তো না, আমার আপু দেখছে, আমি তো ঘুমাই আসছি, তো আপু যখন দেখছে এরকম বিকট আকৃতির একটা মানুষ, তো পরবর্তীতে সে আমাকে অনেক ডাকার চেষ্টা করছে, কিন্তু আমি উঠি নাই, আমার ঘুম আসলে আর উঠতে ইচ্ছা না। তখন পরবর্তীতে কী করছে, মানে ওই হাতটা মনে হচ্ছে যে জানালার ভিতর দিয়ে প্রবেশ করতেছে, মানে আস্তে আস্তে জানালার ভিতর দিয়ে প্রবেশ করতে, চাদরটা মনে হচ্ছে যে জানালাটারে টেনে বের করবে। তো এরকম ভয়ানক পরিস্থিতিতে মানে আমিও কিছুটা অনুভব করছি যে মনে হচ্ছে যে চাদরটা মনে হচ্ছে চলে যাচ্ছে, পিছন তরফ চলে যাচ্ছে। তো এরকম পরিস্থিতি দেখে হঠাৎ করে মানে আমাকে জোরে করে ডাক দিচ্ছে, তখন আমি উঠে গেলাম, উঠে গিয়ে তখন বলছি কি হয়েছে, তখন তখন বলছে জানাতে দেখ কি হয়েছে, জানাতে দেখ। তখন জানাতে তাকে দেখি কোনো কিছু নেই, সমস্যা নেই, কোনো কিছু নেই ওই বলে তখন আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পরে আপু তো ঘুমায়নি, না ঘুমানোর কারণে পরবর্তীতে সো এরকম আবার দেখছে, দেখার পরে ও একা একা তখন কি করেছে, জানালার পাশে গিয়ে বসেছে যে কি আছে আমি এটা দেখবো। তখন দেখে কি কবরের ভিতর থেকে একটা মানে মৃত মানুষ, মনে হবে মানে মানুষটা এমন আকৃতি যে 200-300 বছর আগে কবর দেয় এরকম পরিস্থিতি। ওইখানে গোরস্থানের কিছু মৃত মানুষ সেখান থেকে উঠছে। এরকম ভয়ানক দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে মানে ওইখানকার দিনের বেলায় তখন একটা ফকিরকে ডাকা হয়েছিল, ডাকার পরে পরবর্তীতে তাকে বলা হলো মানে এটা কেন এরকম হয়েছে, তখন বলছে যে এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা এই কবরের ভিতরে একটা আম ছিল, সেই কবরের ভিতর থেকে সে আমটা নেয়ার কারণে এমনটা হয়েছে। সে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওইটা কিন্তু গাছের আম ছিল না, এমনটা বিধায় এই ঘটনাটা ঘটছে। পরবর্তীতে ঝাড়ফুঁক বলতে তেমন কিছু না, ওষুধ টষুধ দিছে, দেওয়ার পরে আস্তে আস্তে সে স্বাভাবিকভাবে সুস্থতা অনুভব করেছিল। তো আমার ঘটনাটা এমনই ছিল। তা এটা তো ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আপনারা যেমনটা শুনছিলেন আসলে সত্যি খুব একটা ভয়ানক ব্যাপার। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এই যে টেম্পোরারি স্টুডিও, এখানে কিন্তু আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কম আলোর ব্যবস্থা করে রাখছি। তো আসলে এইখানে কি একটু আলো দিলে ভালো হয় নাকি অন্ধকার রাখলে ভালো হয় বা কি করলে ভালো হয়, এটা কিন্তু অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন, কারণ আপনাদের কিন্তু মন্তব্য আমার কাছে কিন্তু খুব মূল্যবান। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখন চলে যাব দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার কাছে কোন ঘটনা ভালো লাগছে, ভালো কি খারাপ লাগছে, খারাপ লাগলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী এপিসোডের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। জাস্ট নাম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম চকজকশনী থেকে বলছি। এর আগে হয়তো একটা ঘটনা আমি শেয়ার করছি আপনাদের মাঝে, আমার জীবনের সব কিছু রিয়াল ঘটনা। তো যাই হোক, আজকে একটা ঘটনা আপনার কাছে শেয়ার করব। তা আমার কথা হয়তোবা আপনাদের মাঝে কেমন লাগছে, তো যে কোনো হয়তোবা এর আগের ঘটনাটা একটু টেকনিক্যাল সমস্যার জন্য কথা একটু অস্পষ্ট আসছে। তো যাই হোক, এটা আশা করি আর হবে না। তো ঘটনায় চলে যাই। আমি তো আমার মাছ মারা পেশা বলতে গেলে অনেক টাইম মানে নেশা, আমার পরে পেশাতেও আমি অনেক টাইমে নেশা পেশা দুটাই মনে করতে পারেন। তো যাই হোক,
মাছ মারার ঘটনাই আমার মানে বেশি ঘটে, মানে মাঠে রাত্রে তো যেহেতু থাকতে হয়। তো একদিন আমার আব্বু, আমাদের এখানে পাশে একটা বড় বিল আছে, দলদলি বিল যেটা বলে, সেটা কয়েকটা গ্রাম পাশে আছে, বড় একটা বিল। তো এখানে একটা বিলের মধ্যে একটা জামতলা বলে ভিটে আছে, যেটা মানে কবরস্থানও কিছু আছে, মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে ভিটাটা। তো ওই ভিটার নিচে আমার ওই খোলসুন পাতা আছে, যেটা আমরা খোলসুন বলি, মাছ ছোট মাছ মারার। হ্যাঁ, তা আমার আব্বু সেই দিনেই নতুন বান্ডাল দিয়েছে, মানে খোলসুনের বান্ডালটা দিয়েছে, প্রায় 40টার মতো খোলসুন পাতা আছে। তো খোলসুন পাততে যা দেখছে যে মাছের গোবান পাচ্ছে, মানে অনুভব করছে যেখানে বড়শি পাতলে মাছ হবে। তো এমন তো অবস্থায় বাসায় এসে বললো যে দেখো তো বড়শি পাতার ব্যবস্থা করা যায় নাকি। তা আসলে আমাদের এলাকায় যেটা আমরা চেরা বলিয়া, আঞ্চলিক মানে কেঁচো ভাষা, কিন্তু আসলে আঞ্চলিক ভাষায় আমরা চেরা বলি যেটা। তে কেঁচো ওঠানোর পর রাত্রে বড়শিটা আমরা আবার বড়শিতে গাঁথতে হয় কেঁচোটা। তা গাঁথার পরে ওই রাত আনুমানিক 10টার সময় বড়শি গাঁথতে উঠছি। তো 12টা, যেটা ডাটি বলে, হ্যাঁ পাটখড়িতে যেটা আমরা, সেটা রাত। আর আমার সাথে একজন যাওয়ার কথা ছিল, আমার এক বড় ভাই যাওয়ার কথা ছিল। সেদিনে সে যে কোনো একটা সমস্যার কারণে যেতে পারলো না, আমি একা। বিলটা অনেক বড়, সেখান তো পুকুর টুকুর হয়নি বিলে, মানে এক কথায় বিল পরিপূর্ণ পানি বিলে। এখন রাত্রে বড়শি 10টার সময় গাঁথতে উঠলাম, প্রায় 1টা বেজে গেল, মানে কিছু কম বেশি 1টা। সেখন তো অত ঘড়ির প্রচলন ছিল না, মানে আজ থেকে 15 বছর আগের ঘটনা বলছি। তো পরে রাত্রে আমার হাতে একটা হাসি, মানে যেটা বলি ছুরি ভাষায়, এটা হাতে নিলাম, নিয়ে আমি একাই রওনা দিছি। যার পরে আসলে এটা আমি একটা শেয়ার করতেছি যে মানুষের মধ্যে কিন্তু মানুষের দুর্বলতাটা অনেক সময় ভিতর থেকে আসে। ভয় ভীতি জিনিসটা মানুষের দুর্বলতার কারণেও অনেক সময় হয়। আর তারপরে সাহস, নিজের মানে সাহস করলে ভয় কম হয়। আর সাহস যদি দুর্বল, যদি মানুষের অনুভব করে যে আমি দুর্বল, তাহলে কিন্তু ভয় বেশি লাগবে মানুষকে। তো যাই হোক, সেই দিনকে আমি জানি যে বিলে অনেক জায়গাতে অনেক লোক থাকে, খোরা জাল দিয়ে মাছ মারে। আমি এবার খোরা জাল পাচ্ছি, কিন্তু এর আগে আমার খোরা জাল ছিল না। তো প্রথম খোরা জাল যেখানে মানুষ থাকার কথা ওখানে নেই, খোরা জাল একা, মানে এমনি রাত্রে মানুষ থাকে না। আমি মনে করছিলাম রাত্রে থাকে, কিন্তু থাকে না। চলে গেলাম, যা বিলের মাঝখান অবস্থা চলে গেছে, ওখানে একটা, যেখানে এবার আমার খোরা জাল আছে, ওই জায়গাতে খোরা জাল থাকে, প্রত্যেক বছরই যেহেতু থাকে, ওখানে ওই খোরাতেও মানুষ নেই। তারপরে আমি বিল পার হয়ে ওই জামতলা ভিটির মানে সানেকুলে চলে গেছি। যার পর আমার যেটা তাল গাছের ডোঙ্গা বলি আমরা, তে তাল গাছের নৌকা যেটা, তে নৌকায় উঠে আমি বিল পার হয়েছি। বিলে এখন প্রায় 6 ফিট পানি হবে, তাহলে তো হেঁটে পার হওয়ার বুদ্ধি নেই। তাল গাছের নৌকায় বিল পার হয়েছি, হওয়ার পরে জ্যোৎস্না ডুবা ভাব, মানে কিছুক্ষণের মধ্যেই জ্যোৎস্না ডুবে যাবে, মানে 10 মিনিট 15 মিনিট থাকবে জ্যোৎস্না। তো চিন্তা করলাম আমার ডুঙ্গাটা আমি চিহ্ন পাবো কি করে, যেহেতু দূর থেকে দেখতে হবে। তাহলে আমি পরে ওই আমার যেটা লগি দিয়ে আমরা, হ্যাঁ বাস চৌহুড় বলি আমরা আঞ্চলিক ভাষায়, চৌহুড়ের সাথে আমি একটা সাদা পলিথিনের বস্তা বাঁধছি, যাতে আমি দূর থেকে বুঝতে পারি যে ওই জায়গাতে আমার ডোঙ্গাটা আছে। তারপরে বড়শি পাচ্ছি, আব্বু বললো যে মাছ অনেক গোবাচ্ছে, মানে বুঝতে পারছিল মাছ। তাহলে রাত্রে আমি আসলে একটু দেখি মাছ কেমন কিরকম, ওই মনে করে আমার কাছে 400 ডাটি আছে, 100 ডাটি ফেলানো হয়েছে। আমি ওদিকে জামতলা পুটি দিয়ে, মানে পান্তাপাড়া বলে একটা বিল আছে ওই সাইডে, একটা ছত্র গাছের ধারে, ওই দিকে যাচ্ছে, ওই মানে অগ্রসর হচ্ছে ওই দিকে। তো এমন অবস্থায় মাছের গোবান শোনার জন্য আমি একটু দাঁড়ানোর পর প্রচুর মাছ গোবাচ্ছে, মানে সব সময় মাছের গোবানের আওয়াজ পাচ্ছি কানে। তো এই সময়ে আমার মানে দাঁড়াই আছি, কিন্তু দাঁড়া থাকলে কিন্তু অনেক কিছু শব্দ অনুভব করা যায়, দূর থেকে কোনো শব্দ হলেও অনুভব করা যায়। তো জ্যোৎস্না ডুবে গেছে, কিন্তু আবসা শলক এখনো আছে, মানে অন্ধকারটা নেমে আসেনি।
আমি ডোঙ্গাটা অনুভব করছি, দেখতে পাচ্ছি, মানে বস্তাটা আমার ডোঙ্গা মানে চোরের সাথে বস্তা বাঁধা আছে সাদা, দেখতে পাচ্ছি। তো সেটা হলো ভিটি সোজাসুজি নিচে, মানে পূর্ব দিকে আমার ডোঙ্গাটা আছে। আমার কাছ থেকে সেই টাইমে মানে ভিটাটা হচ্ছে আমার বাম সাইডে বলতে গেলে দক্ষিণ দিকে, আর ডুঙ্গা আমার পূর্ব দিকে। তাহলে আমি মানে ডিস্টেন্সটা বুঝতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি। তো মনে হলো যে ভিটা থেকে কোনো একটা লোক দৌড়াইয়া নামছে, বিলে নামলো। তো শুকানে যখন নামছে সেখন কিন্তু মানে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি ওদিক তাকানোর সময় অনুভব করলাম যে একটা লোক নামলো, মনে হচ্ছে জোরে, দূর থেকে আবসা আবসা দেখা যাচ্ছে। নামার পর প্রায় ডোঙ্গার কাছে আমার গেছে, যা ডোঙ্গার কাছ থেকে পানি দিয়ে আসতেছে সে। আর পানি দিয়ে একটা মানুষ দৌড়াইতে লাগলে কিন্তু শব্দ হয় এবং পানির ঢেউ হয়। তো অনেক জোরে দৌড়াতে আমার কাছে আসতেছে। তো একের পুরা দমে আমি বুঝতে পারছি একটা মানুষ আসতেছে। তা আমি মনে করলাম যে কি ব্যাপার, আমি তো কারো এখানে কোনো আবাদ ক্ষতি করার মতনও পজিশন না। আর এত রাত্রে, রাতে 1টা পার হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। তাহলে এত রাত্রে মানুষ আসলে কথা বলবে, আগের থেকে বলবে এই কে, কি কোনো জাল পাচ্ছে কিনা, কোনো বান্দাল আছে কিনা। উপরে অনেক সময় পাহারা দেয়, কিন্তু তা বলছে কি ব্যাপার, মানুষ আসলে তো আমার সাথে কথা বলবে, কিন্তু কথা না বলে দৌড়াচ্ছে কেন? যে এই কে, আমি বললাম এই কে, দৌড়াচ্ছেন কেন? কথা শব্দ করে না, কিন্তু পানির শব্দ হচ্ছে এবং দৌড়াইতে আসতেছে, আমার কাছ দিকে আসতেছে। আমি দূর থেকে কিন্তু বলতেছি, মানে অনেকখানি, প্রায় আমার কাছ থেকে 200 গজ দূর থেকে মানে দৌড়াইতে আসছে, কিন্তু পানির আওয়াজ পাচ্ছি, মানে লোকও আবসা আবসা বোঝা যাচ্ছে। কিন্তু প্রায় 50 গজের মধ্যে আসি, মানে দাঁড়াই গেল, আর আসছে না। কিন্তু এখন আমি মুখ বুঝতে পারছি না, কিন্তু মানুষ দাঁড়ায় আছে এটা বোঝা যাচ্ছে, কারণ একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ দাঁড়ায় আছে এটা বোঝা যাচ্ছে। তো আমি কথা বলতেছি যে এই কথা বলেন না কেন, কি সমস্যা, কি আপনার কোনো কিছু আছে এখানে, না আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? কথা বলেন, কিন্তু কথা বলে না। তো চিন্তা করলাম যে যে যা হয় হোক, এ মনে হয় কথা বলবে না। তা আমি নিজেকে মানে ঠিক রাখার জন্য আমি এখন দোয়া ইয়ানুস পাঠ করতেছি বারবার, তারপরে সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করলাম, তারপরে যা কিছু আমি জানি সেগুলা তেলাওয়াত করতেছি, আর মনে সাহস নিচ্ছি যে আসলে এটা কিছু না, এরকম মনে মনে করতেছি। তো হঠাৎ দেখছি মিলে গেল, এমনি ওখান থেকে মিলে গেল, কোনো শব্দ আর নেই, মানে ভ্যানিশ হয়ে গেল। তো তারপরে ভ্যানিশ হয়ে গেল, আমি আবার শুরু করলাম, আমার কার্যক্রম শুরু করছি। আমি আবার বড়শি ফেলা শুরু করছি। বড়শি ফেলতে আমি, আমার কাছে 300 বড়শি, মানে 400-র মধ্যে 100 ফেলাইছিলাম আগে, আরো 300 আছে। তো আমি প্রায় 150 বড়শি আরো ফেললাম। ফেলানোর পর তাহলে চলে গেছে প্রায় ছত্রগাছার একেবারে সানে কুলে, মানে ওই দিকে। তো চিন্তা করলাম যে 150 বড়শি আছে, তো 150 বড়শি ফেলতে আমি ডোঙ্গা পর্যন্ত যাবো, কারণ আমার তো ব্যাকে আসতেই হবে। তাহলে শুকনা দিয়ে না যাব, মানে ফেলতে চলে আসি, তাহলে সকালবেলা আমার সুবিধা হবে, মানে একদিকে যাব, ওই দিক দিয়ে আবার চলে আসবো, তাহলে আমার সুবিধা হবে। তো মনে করে যে আমার একটা নিশানা আছে, যে জমি দিয়ে বড়শি দিছি, ওই জমিরই আরেক সাইড দিয়ে আমি দিচ্ছি, ফেলাচ্ছি। এই একটু ডিস্টেন্স দূরে রাখছি, যাতে আমি 250 জায়গা 150 বড়শিতে ক্যাপচার করতে পারি, আমি ডুঙ্গা পর্যন্ত আসতে পারি। আস্তে আমার কাছে 20টা বড়শি আছে, তাহলে আমি ডুঙ্গার কাছে চলে যাব। এমন তো অবস্থায় মনে হচ্ছে ওই সিন একই, আবার দৌড়াইতে আমার কাছে আবার মনে হচ্ছে আসছে, দূর থেকে দৌড়াইতে পজিশন নিয়ে আসতেছে, কিন্তু একজন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি নাই। আমার কাছে একটা ওই হাসিটা আছে, আমি হাসিও যাচ্ছি যে আসলে কিন্তু কাটি ফেলবো, কিন্তু আমার কাছেও আসে না। আর আমিও জোরে যাব, আমার মনে আর সাহস পাচ্ছি না, যে রাত্রে হয়তো বা একটা মানুষও যদি হয়, আমার এখানে আমি পাশাপাশি করতে পারবো না। তো চিন্তা করলাম, ও যখন ডিস্টেন্স রাখছে, বজায় রাখছে, আসতেছে না আমার কাছে, তা আমিও আর যাচ্ছি না। তারপরে আমি ডুঙ্গায় আর যেতে পারছি না, মানে ডুঙ্গা আমি দেখতে পাচ্ছি, বস্তা মানে রাত সামনে অন্ধকার হয়ে গেছে, কিন্তু সাদা বস্তাটা তো আমার নিশানা আছে, কিন্তু আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে ওইটাই আমার ডুঙ্গা আছে এবং চৌড় খাড়াগুলো আছে, তো যেতে পারতেছি না। তারপরে আর বিপদের প্রহর কিন্তু শেষও হয় না তাড়াতাড়ি, ওই সোজাসুজি আমি উপর দিকে মানে বড়শির বিষটা এই ঘন করে ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটা বড়শি রাখলাম আমি কাছে, মানে বড়শি জিনিসটা একটু মানে প্রোডাকশন কাছের জন্য সাপোর্ট করে। তো একটা বড়শি রেখে বড়শিটা
মানে টোপটা খুলে ফেলে দিলাম, দেওয়ার পর বড়শিটা ছোট করে ভেঙে কানের পিঠে রাখলাম, আর হাসিটা হাতে নিয়ে আমি একটা বেগুনের ভি, পানি নেমে গেছে, সাদা হয়েছে, মানে মনে হচ্ছে শুকনা ভি লাগতেছে, ওই পরিষ্কার জায়গা, ওখানে আলের উপর বসে আছি। রাত পোহাচ্ছে না, রাত প্রায় 3টা পার হয়ে গেছে, অনুভব করতেছি 3টা পার হয়ে গেছে। এখন জামাত যারা যে হেজাতি তারা একটু আগে আজান দেয়, কিন্তু আজান দিল মানে অনেক বসে থাকার পর মনে হচ্ছে কেউ আমার পিছন থেকে ধাক্কা দিচ্ছে, এরকম মানে চোখে ঘুম, কিন্তু মনে হচ্ছে আমি চোখ বসতেছি, পিছন থেকে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, এরকম লাগছে। মানে আসলে খুব কষ্টে যাচ্ছে রাতটা, আমি মানে রাত শেষ করতে পারছি না। তো এই করতে করতে যাক অনেক কষ্টে রাতটা শেষ হলো। শেষ হওয়ার পরে আমি বড়শির যেটা দেখি সেটাতে মাছ, প্রচুর মাছ, 400 বড়শি মাছ, কিন্তু বলতে গেলে অনেকগুলো মানে সাইজের মাছ। তো পরে মাছ অর্ধেক বড়শি শেষ না হতেই মানে আমার কাছে যে পাতিলটা ছিল, পাতিলটা ভরে গেল। আমি আবার ব্যাকে আসলাম, এসে আমার যে ডোঙ্গাটা ছিল, ডোঙ্গার চড়াটের তলে মাছটা ঢাললাম, ঢালার পর ওই কিছু পানিতে যে কাশে হয় যেটা, ওই ওটা দিয়ে মানে মাছ মানে চোরাটের তলে ঘের করে রাখলাম, রাখার পর মোড়া গ্লাস উপরে রাখলাম, ডোঙ্গার উপরে রেখে আবার বড়শি তুলতে গেলাম। বড়শি তোলার পর বড়শিতে আবার অতগুলোই মাছ হলো। তো মাছগুলো নিয়ে এসে ঢেলে, আমার আব্বু তো আর যায়নি, জানে যে আমি ওই বিলে গেছি খোলসুন ছাড়বো। তো পরে খোলসুন ছাড়লাম, খোলসুনে অনেকগুলো মাছ পাইছি। তো সে আমাদের গ্রামে মানে পাজারু ছিল, মুজাহার বলে নাম, এই লোক মাছ কিনতো। তো সে দেখছি মাছ মানে ওর টাইম শেষ হয়ে গেছে, আমার আসতে একটু বেলা হয়ে গেছে, ও চলে গেছে। এখন সারদা বাজারে মাছ বিক্রি করে, চারঘাট বাজারে, সারদার চারঘাটে মাছ বিক্রি করে এই লোক। আমার এলাকাতে তো বড়শির মাছটা অত মানুষ মানে রুচিসম্মত হবে, হ্যাঁ এটাই। আরো ঘটনা আছে? হ্যাঁ। তারপরে চলে আসলাম, আসার পরে মাছ বিক্রি, এখন মাছ আমাকে নিজেই বিক্রি করতে হবে। আমি ওই অবস্থাতে আমি হালকা শেয়ার করলাম বাড়িতে, আমি বললাম যে রাত্রে আজকে আমার সমস্যা হয়েছে। তা আমার এখন বুড়িমা বেঁচে ছিল, তো শানু বললো কি যে তাহলে ইয়া করো, তুমি এসে নিমের পাতা দিয়ে পানি গরম করে গোসল করে তারপরে যা কিছু করবা। তা আমি বললাম যে এখন তো সময় নাই, আমি মাছগুলো বিক্রি করে আসি। পরে মাছ বিক্রি করতে চলে গেছি। মাছ বিক্রি করতে যখন চলে গেলাম, মাছ বিক্রি করে আসছি। আসার পর মানে আসলে সারা রাত ঘুম হয়নি, চোখে ঘুম চলে আসছে। এমনি আম্মু পানি গরম করে দিবে এরকম প্রিপারেশন না নিতেই আমি টিউবওয়েলে গোসল করে মানে দিনে একটু ঘুমাইছি। তো দিনে ঘুমানোর পর কিছু অনুভব করিনি। তো পরে সন্ধ্যা হয়ে ওই পরে কিছুক্ষণ পর আবার উঠলাম, তো বসে আবার ফেলবো, তো চেরা সংগ্রহ করতে হবে, মানে কেঁচু যেটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করার জন্য বেরোলাম। সংগ্রহ করে এসে সন্ধ্যা হয়ে গেল। তো মনে করছি রাত্রে তো আবার বসি গাঁততে উঠবো, 10টা 11টা তরক উঠবো, সেই মনে করে ইশারা আদানের আগ দিয়ে আমি শুয়ে পড়ছি। কারণ আমার যে রুমটা, এই রুমটা সব নতুন, জানালা দরজা লাগানো হয়নি। তো দরজা একটা পাটি টাঙানো দিয়ে আছে, মানে যেটা পাটি টাঙানো আছে, যেটা সব বলি আমরা, মানে সব বা পাটি, তা মানে খেজুর পাতার দরজা টাঙানো আছে। আর চকি, বাংলা চকির পুর শুয়ে আছি। জান্নাতে ওই সিম্পল ভাবে মানে খালি প্রোডাকশন চেকার টেকার দিয়ে জান্না আটকানো আছে। এখন সেই টাইমে কিন্তু মানুষ নাটক টাটক দেখতো, আমাদের ওখানে কারেন্ট বিদ্যুৎ ছিল না। তো বাজার থেকে লোক যাচ্ছে, কথা বলছে, আমি বুঝতে পারছি, কিন্তু কে যেন আমাকে এসে আমার 2 পা 2 হাত ধরে বিছনার থেকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। এরকম ফিল করছে এবং আমি বুঝতে পারছি যে আমাকে 4 জনে ধরে নিয়ে যাচ্ছে। আমি নিজে সম্পূর্ণ বুঝতে পারতেছি আমাকে উঠাই নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, কিন্তু আমার কোনো আওয়াজ বের হচ্ছে না, মানে কোনো আওয়াজই নেই, আমার কণ্ঠে কোনো আওয়াজ নেই। তারপরে চিন্তা করলাম যে অনেক চেষ্টা করলাম, মানে পাশাপাশি করছি ছাড়ানোর, 4 জনের সাথে তো আমি একা পারবো না, আমি পাচ্ছি না, বলে কুলাই দিতে পারছি না। কিন্তু আমি মানুষের কথা শুনতে পাচ্ছি, রাস্তায় মানুষ যাতায়াত করতেছে, মানুষের কথা। অনেক সময় যে আমাদের এখানে একটা ফ্যামিলি আছে হাজির বাড়ি, মানে ওইটা বলি, তার ঘটনা কি ওদের শব্দ শুনতে পাচ্ছি আমি, কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। পরে আমি যখন ওই আবার, কিন্তু আমি চিন্তা করলাম যে আমাকে তো এখন অন্য আশ্রয় নিতে হবে। আমি মনে মনে সেখন সূরা কিরাত পাঠ করা শুরু করলাম। আমি কিছু জানি, সেগুলো পাঠ করতে শুরু করলাম। পরে দেখছি যে আমাকে ওই দরজার পা
বার করছিল ওখান থেকে নিয়ে এসে আবার মানে খুব জোরে আঁচড়া ফেললো চোখের পুরে। ফেলানোর পর আমি আঘাত পাইছি, ফেলানোর পর খুব জোরে আঘাত আমার গায়ে মানে অনুভব করলাম যে আমার ভালো মানে ব্যথা হয়ে গেছে আমার গা। পরে চিৎকার করছি, আম্মু আব্বু তো দৌড়াই চলে আসলো। আসার পর বলছে কি হয়েছে, তা আমি বললাম এই অবস্থা হয়েছে। তো পরে আমার যে জলিল দাদা সেখানে বেঁচে ছিল, সে ও আবার ওর কাছে নিয়ে গেল, যাওয়ার পর ঝাড়া দিল, দেওয়ার পরে এখন তারপরে মানে আর কোনো সমস্যা হয়নি এই যাবৎ পর্যন্ত। তো রাত্রে চলাফেরা করি। তো যাই হোক, আমার এই ঘটনা মানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, বাইরে চলাচল করলে কিন্তু সব সময় নিজে একটু স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। ধন্যবাদ আমার দ্বিতীয়টির কাছে, তার ঘটনাটা শুনলাম। তো আমি আর কোনো কথা বাড়াবো না, জাস্ট চলে যাবো প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা শুনতে। আমি আবার দ্বিতীয় ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো এই ঘটনাটি আমার ভাগ্নির বাবার সঙ্গে ঘটে যাওয়া। তো তার মুখ থেকে আমি শুনেছিলাম ঘটনাটি। তো তার ঘটনাটি এমন ছিল যে তাদের ওইখানে একটা 300 কি 200 বছর আগের একটা পুকুর ছিল। তো পুকুরটা অনেক পুরনো থাকার কারণে তো আশেপাশে তো অনেক জঙ্গল ঝোড়ঝাড় এগুলো তো জন্মাবে, স্বাভাবিক ব্যাপার। তো পুকুরটা একটু অনেক দূরে, মানে একটা বিল পাড়ি দিয়ে পুকুরে যেতে হয়। তো ওই সময় কিন্তু আশেপাশে কোনো পুকুর ছিল না, বিলের ভিতরে একটাই পুকুর। তো ছোটবেলায় মানে আমার ভাগ্নির বাবা যখন ছোট ছিল, মানে আমার সমান থাকতে, তো ওই সময় পুকুর পাহারা দেওয়ার কাজে লেগেছিল। তো পুকুর পাহারা দিত। তো পুকুর পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা খাবার দাবার সেরে তারপরে একা একাই যেত, একটু সাহসী ছিল, একা একাই লাইট নিয়ে চলে যেত। কিন্তু ওই সময়টা ছিল ধানের সময়, ধানের ক্ষেতগুলো একটু বড় বড় ছিল। তো ধানের ক্ষেত পাড়ি দিতে কিছু না হলেও 20 মিনিট সময় লাগে। তো ধানের ক্ষেত যখন পাড়ি দিচ্ছে তখন অন্যান্য দিনের মতনই সে মানে এমনি তো একটু রসিক টাইপ ছিল, গান টান বলতো। তো জোরে জোরে চিৎকার করে করে গান বলছে আর চলে যাচ্ছে। তো সেদিনকে হঠাৎ সে ভাবছে যে আমার পিছনে কেউ আমাকে ফলো করছে, অনুভব করছে যে আমার পিছনে কেউ আছে। কিন্তু সে কিছু মনে করেনি। তো আমি তো প্রতিদিনই যাই, এরকম কেমন কি ব্যাপার না। তো পরবর্তী সে মানে পিছনে ঘুরে দেখছে কিছু নেই, আবার চলে গেল। আবার সে গান বলতে বলতে যাচ্ছে। তো গান বলতে বলতে যেতে পুকুরের ঠিক কাছাকাছি চলে এসেছে। যখন পুকুরে উঠবে তার ঠিক আগ মুহূর্তে, তার নাম ছিল হজরত, তো বলছে যে হজরত তুই কই উঠছিস। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পিছনে তখন তাকালো, পিছনে তাকে দেখছে কোনো কেউ নেই। কিন্তু ধানের মানে ধান ক্ষেত দিয়ে একজন দৌড়ালে যেরকম ধানটা শব্দ হয়, ঠিক এরকম একটা শব্দ হচ্ছে। তখন বলছে কে 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 যাচ্ছ তুমি, এরকম ধরনের মানে চিৎকার করে বলছে কি আপনি কে যাচ্ছেন। কোনো সারা শব্দ নেই। পরবর্তীতে তখন কিছু না মনে করে দ্বিতীয়বার আবার তখন ধাপ দিল তখন পুকুরের পাড়টা ছিল অনেক উঁচু। আর পাড়টা যখন উঠতে যাবে ঠিক ওই মুহূর্তে মনে পিছন থেকে আবার কেউ ডাক দিল। তখন ডাক দেওয়ার পরে তখন পিছনে তাকে দিয়ে কেউ নেই। তখন সেদিনকে একটু ভয়ে ভয়ে সে গেল, ভয়ে ভয়ে যাওয়ার পরে অনেক দূরে তখন লাইটটা ছিল এমন, ওই সময় ব্যাটারি সিস্টেম লাইট ছিল, আগে কিন্তু ব্যাটারি সিস্টেম লাইট থাকতো। তো ওই লাইটটা ফোকাস যখন দূরে মারলো, যখন দূরে মারার পর দেখছে যে সাদা কি যেন, মানে এমন একটা ধু আকৃতির সাদা একটা জিনিস, মানে ধোয়া টাইপের দেখতে পাচ্ছে। মানে ওটা মানুষের মতনও বলা যাবে না, এমন একটা আকৃতির। তো এটা দেখার পর মানে সে চমকে গেল, সে একটু ভয় পেল। ভয় পাওয়ার পরে মানে পুকুরে তো একটা রুম বানানো থাকে যেখানে থাকার জন্য, তো সেখানে সে চলে গেল। সে আর কিছু মনে গেল না, এমনটা হতেই পারে। তো এগুলো সে রুমের ভিতরে যখন গেল, তখন ঘরে যখন সে শুইছে ঠিক ওই মুহূর্তে ওর টিনের উপরে মনে হচ্ছে কেউ ঢিলাচ্ছে, মানে জোরে জোরে শব্দ হচ্ছে, একটু পর পর খালি ঢিল পড়ছে। বলছে কে ঢেলাচ্ছে এত রাত্রে এই পুকুরে, কে ঢেলাচ্ছে, কেউ আসলো এমন কেউ। তখন সে বাইরে বের হলো, সাহস করে বাইরে বের হলো। বাইরে বের হওয়ার পরে মনে হচ্ছে পুকুরে কেউ, মানে এই পাড় থেকে ওই পাড়ে অনেকটা দূরত্ব, মানে এখান থেকে হাঁক মারলে কিন্তু সহজে যাবে না, একটু জোরে হাঁক মারলে কাতে যাবে।
কিন্তু ওই পাশ থেকে মনে হচ্ছে কেউ কথা বলছে, 2-3 জন মিলে কথা বলছে। আর হ্যাঁ, মনে হচ্ছে একটা আড্ডা দিলে যেমন হয় আর কি। তো মানে এখান থেকে জোরে জোরে হাঁক মেরে বলছে, কে ওই পাড়ে কে? মানে মাছ চুরি করতে এসছো নাকি? হ্যাঁ, আমি এখানে আসি, এরকম ধরনের কথা বলে সাহস করে তখন ওইদিকে গেছে। পুকুরের এই পাশ দিয়ে যখন ওই পাশে গেছে, তখন দেখছে যে ওই পাশে নাই, ওরা কথা বলছে এই পাশে। আচ্ছা। তখন সে মানে হতবাক হয়ে গেছে, কি ব্যাপার, মানে এই পার থেকে এই দিক দিয়ে ঘুরলে কিন্তু মানে যেতে পারবে, কিন্তু এই পাশ দিয়ে গেটটা আছে মারা, মানে এই দিক দিয়ে মানে এই পাশ দিয়ে অনেকে না যেতে পারে, এই কারণে এই পাশ দিয়ে মারা আছে। কিন্তু আমি আসলাম এই পাশ দিয়ে, কিন্তু ওদেরকেও তো এই পাশ দিয়েই ঘুরে আসতে হবে, এই পাশ দিয়ে না, এই পাশ দিয়ে কীভাবে আসলো, মানে একটা মনে একটা সংকোচ বোধ হলো। এ তো পুকুরের ভিতর দিয়েও আসতে পারবে না, কারণ পুকুরে এমন কিছু নেই, ডোঙ্গা টোঙ্গা নেই যে ওইটাতে বসে আসবে। তো পরবর্তীতে সে একটু ভয় ফিল করছে, তো সে আবার ওইখান থেকে ব্যাগ নিল। ব্যাগ নেওয়ার পর যখন এই পাড়ে আসলো, তখন দেখছে ওই পাশে আবার এরকম শব্দ। মানে কেমন যেন মানে একসঙ্গে আড্ডা দিলে যেরকম কথাবার্তা শোনা যায়। তো পরবর্তীতে সে দেখছে পুকুরের মানে মাছগুলো এত লাফালাফি করছে, মানে রাত্রিবেলা তো সাধারণত এমনটা হয় না, পুকুরটা শান্তই থাকে। তো রাত্রিবেলাতে মনে হচ্ছে যে পুকুরে মাছ মারলে যেরকম হয়, মানুষ নেই, অথচ পুকুরে মাছ মারলে যেরকম একটা শব্দ হয় জালের খিয়া দিলে, হ্যাঁ, তো এরকম একটা অনুভব করতেছে। তারপরে দেখছে পুকুরে মানে জাল নেই, মানুষও নেই, অথচ মাছ পাড়ের উপরে একের পর এক এসে পড়ছে। মানে একটা পাতিলের ভিতরে মাছ মানে জাল থেকে খোসায় রাখলে যেমন হয়, তো ওইরকম ভাবে সে মাছ দেখতে পাচ্ছে। কিন্তু হতবাক হয়ে গেছে, শুধু মাছ, আশ্চর্য, কিভাবে সম্ভব। যখনই মাছটা ধরতে গেছে, তখনই বলছে যে দেখি তো কি এটা। এবারে তখন মাছগুলো যখন ধরতে গেছে, সঙ্গে সঙ্গে মাছের যে একটা বিকট মানে কি বলবো, মাছ হা করলে যেরকম হয়, কিছু কিছু মাছ থাকে যেরকম হাঙর মাছ, হ্যাঁ, তো এরম টাইপের মনে হচ্ছে যে মানে এতটাই ভয় পেয়েছে, মনে হচ্ছে মাছটাকে গিলে খেয়ে ফেলবে। আচ্ছা, এরকম একটা ভয়। মানে পুকুরটা যেহেতু বড় ছিল, বড় মাছ ছিল, অনেক 5 কেজি 7 কেজি ওজনের মাছ ছিল। তো এরকম পরিস্থিতি দেখার পরে সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে এখানে পড়ে যায়। পরের দিন মানে সারা রাতই কিন্তু সেখানে কেটে গেছে। দিনের বেলায় যখন মানুষজন যখন আসে বিলের মাঝে, তখন এসে দেখছে যে সে সেন্সলেস হারিয়ে ফেলেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছিল, মানে সে বললো এমন ঘটনা ঘটছে আমার সঙ্গে। তো পরবর্তীতে সে সেখানে আর মানে পুকুর পাহাড় দেওয়ার কাজ করেনি, সেখান থেকে শেয়ার করেছে। পরবর্তীতে শুনছি যে এরপরে 2-3 জনের সাথে এরকম ঘটনা ঘটছে। তো তারপরে আর কেমন পরিস্থিতি এখন বর্তমানে আছে বলতে পারবো না, তবে এটুকুই আমার জানা। ধন্যবাদ মাসুম আপনাকে আপনার ঘটনার জন্য। আসলে আমরা ঘটনা শুনছিলাম, তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই শীতের রাতে মাসুম এসেছে, ভাই এসেছে, সে ঘটনা বলছে। তো আপনারা এই ঘটনাটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি চলে যাব দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। ভাই আসসালামু আলাইকুম। তো যাই হোক, তোমরা তো জানো যেহেতু আমি বিস্কুট কারখানায় চাকরি করছি দীর্ঘ 5 বছর। তো সে টাইমে প্রায় 2000 সালের মতন ঘটনা, সেখন 2000 সালের আগের ঘটনা। আমি সেখন আমাদের দেশে এই গ্রামের যে পাকা রাস্তাগুলো সেখানে হয়নি, কাঁচা রাস্তা। তো বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে আসা যাওয়া খুব দুষ্কর হয়ে ওঠে। আমি সাইকেল নিয়ে যাতায়াত করি। তো আমি আমার গ্রামে ঢোকার ওই আরেকটা বিকল্প রাস্তা বলতে গেলে অন্য একটা গ্রাম দিয়ে ঢুকি, বাঁশপুকুরিয়া যেটা বলে, যে বাঁশপুকুরিয়া দিয়ে আসতে গেলে আমাকে শ্মশানঘাটি দিয়ে আসতে হয়। তো শ্মশানঘাটি দিয়ে আসছে, কিন্তু সেই দিনে আমার ছোট ভাই যেটা এখন হানিফ, সে এখন ওই শিবপুরে এক দোকানে থাকতো। তো রাত্রে আমি বাসায় আসবো, তো ও আমাকে বললো যে ভাই আমি আজকে বাসায় যাব। তো ঠিক আছে চলো, আসতেছি। তো আসার পথে আমি বাঁশপুকুরিয়া সাইকেল রেখে একজনের বাসায় রাখার পর ওই যেটা আমাদের সন্ধ্যা নদী, ওই নদীর পাশেই হলো শ্মশানঘাটি, সন্ধ্যা নদীতেই মানে লাশগুলা দাহ করা হয়। তো ওই সময়ে মানে অ্যাবল ওখানে শ্মশান মানে কবর দিয়ে আছে মৃত ব্যক্তির, হিন্দুদের। রাত্রে আসছি, আসার
ওই একটা জায়গা আছে যে জায়গাটা বলে আমরা কাঁঠালতলা পাগার। তো এই পাগারের আসার একটু আগ মুহূর্তেই আমি মানে সাধারণ নদীটা প্রস্থ হবে 40-50 ফিট হয়তো বা প্রস্থ। তো আমি দক্ষিণ ধার দিয়ে আসতেছি, নদীতে হালকা পানি আছে, প্রায় 1 মাজা, কতক জায়গায় 1 বুক, কতক জায়গায় মানে 4 ফিট 5 ফিট হয়তো বা 3 ফিট 2 ফিট এরকম ভাবে পানি হবে, কতক জায়গায় 2 ফিটের নিচে কোনো জায়গায় পানি নাই। উপর কতক জায়গায় যেখানে গভীর জায়গা সেখানে 5 ফিট পর্যন্ত পানি আছে। তা নদীটার ওই মানে অপোজিট সাইডে মনে হচ্ছে একটা দেখতে পাচ্ছি আমি লাইট মারছি, টর্চ লাইট, যেটা আশা এখন আমরা ব্যাটারিতে ব্যবহার করতাম। রাত 12টা না হয়ে যাবে, মানে আমি টাকা কালেকশন করতাম, কালেকশন করার পর টাকা হিসাব নিকাশ দিয়ে শেষ করে আসতে আসতে প্রায় আমার 12টা 1টা 1:30টাও বাজতো। তো 11টার আগে আমি কোনোদিন আসতে পারি না, সেদিন 12টা পার হয়ে গেছে। তা আসতেছে ওই মুহূর্তে দেখছি যে পাঠা, বিশাল একটা বড় আকৃতির পাঠা, প্রায় 30 কেজি মাংস হবে গায়ে। পাঠা ওই দাঁড়ার ধার দিয়ে, মানে ওদের যে একটা ব্যবহার, যেটা যে শব্দটা করে সচরাচর, আমি বলছি না হয়তো বা, যে শব্দটা বলে এই শব্দ করতেছে এবং মানে তেড়ে আসতেছে। একটা মানুষকে দেখলে যেরকম একটা শব্দ বলে তেড়ে আসে, সেই শব্দ ব্যবহার করে আমার দিকে তেড়ে আসতেছে, কিন্তু ওই নদীটা পার হতে পারছে না, মানে নদীর ওই ধার দিয়ে আসতেছে। তো ওই নদীর ওই ধার দিয়ে আসতে গেলে সামনে আরেকটা কিন্তু পাগার আছে, ওই পাশে ওই যেটা আমরা সান্দাড়ি বিল বলি, ওই বিলের পানি নামার একটা পাগার আছে। ওই পাগারটাও প্রায় 30 ফিট মানে ওসার হবে। তাহলে ওই পাগার ওভারটেক করে আসতে হবে, মানে আবার এই পাশে দাঁড়াটাও আছে। তাহলে দেখা যাচ্ছে যে শাখা ওইটা, কিন্তু এই সন্দ নদীর শাখা ওই পাশে যা গেছে, বিলের মধ্যে ঢুকছে, মানে বিল থেকে যে সন্দ নদীতে পানিটা আসে। এখন আমি পাগার পার হয়ে এই পাগারে আসছি, কাঁঠালতলা পাগারে আসতেছি, শ্মশানঘাটির কাছাকাছি। আসার পর এসে দেখছি যে ওই ভিটাতে যে ছিল, যেটা আমরা বলি ওই ভিটাটার নাম বলি ওই যে ওই ভিটার এই পাশে, মানে মুমিনের ভিটা আমরা বলি, এই ভিটাতে আবার দেখছি ওই কিভাবে পার হয় চলে আসছে। সেনাম বললাম যে পাঠা তো যেহেতু পানি পার হয়ে আসতে হবে, তে পানি পার হলো কখন? আমার মনের মধ্যে একটা খটকা লাগছে। আমার ছোট ভাইটা কিন্তু এখন ও বুঝে, আমার ছোট হলেও আমার সাথে 9 বছরের ডিস্টেন্স ওর, কিন্তু ও বলছে ভাইয়া তুমি বললে পাঠা, আবার দেখছি চলে আসছে। আমি বলছি যে ওখানে মানে ছোট তো বুঝ দিছি যে এইখানে এক লোক পাঠা পুষে, তো ওই পাঠাটা খসে গেছে, এই জন্য এদিকে আসছে। মানে বাসের পালিতে একজনের গেন্দুর পাঠা যেটা বলতাম আমরা, তো গেন্দুর পাঠা ছেড়ে দিছে, মানে খসে আসছে। তো পরে এই বলে বুঝ দিছি ওকে। তো আমি পরে দেখছি এই ভিটাতে, মুমিনের ভিটাই। আর পরে তো ও বুঝে ফেলেছে যে আসলে এটা পাঠা না, অন্য কিছু, মানে ভিটা যেহেতু ওভারটেক করে আসছে। তারপরে করতে করতে শ্মশানঘাটি পার হয়ে আমি দাঁড়ার এই পাশ দিয়েই আসতেছি। আস্তে আস্তে যেটা আমার সাকসেসরা বাড়ি করছে, যেটা ওই বাড়ির পাশে চলে এসেছে। এখন পরে আমি আর লাইট টাইট মারলাম না, কিন্তু ওর শব্দ বুঝতে পারতেছি এবং জ্যোৎস্না রাত, আমি দেখতেও পাচ্ছি, লাইট ছাড়াও দেখতে পাচ্ছি ওনাকে। তা আমি চিন্তা করলাম, আমি আবার এইভাবে বললাম যে বাবা দেখো, আমরা 2 ভাই যাচ্ছি যেভাবে, তোমাদেরকে তো কিছু বলিনি, তো যাক তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমরা বাসায় চলে যাই, কারণ এটা তো ঠিক না। কারণ আমি তোমার যদি কোনো ক্ষতি করতাম তাহলে হয়তো তোমার আমার ভয় ভীতি দেখাতে পারতে। তো যাই হোক, সেই অবস্থাতে আমি বাসায় চলে আসছিলাম, না সমস্যা হয়নি। কিন্তু সমস্যা ওই জায়গাতেই আমার সমস্যা হয়েছে। পরে দেখা যাচ্ছে যে আমি প্রায় দীর্ঘ 5 বছর 3-4 বছর পর আমি আবার পালিতে যখন দোকান দিলাম, দোকান দেওয়ার পর আসতে লাগি, হঠাৎ একদিন আমাকে আবার অ্যাটাক করে। কিন্তু আমি সেই দিনও ভয় পাইনি, কিন্তু বাসায় এসে প্রচুর পরিমাণ আমার গায়ে জ্বর আসছিল। তো জ্বর আসার পর ওই সমস্যার কারণে কিন্তু আমার দোকানটাও শেষ হয়ে গেছে। প্রায় আমি দোকানে 5 দিন যেতে পারছিলাম না। আমার দোকানে প্রায় এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, মিষ্টি বানানো ছিল প্রায় 30 মনের মতো হবে। তো মিষ্টিগুলো আমার নষ্ট হয়ে গেছে ওই অবস্থাতে। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি বলছিলেন যে আপনার একটু যাওয়া লাগবে আর কি, তো সেজন্য আমি আর কি ভাইকে ছাড়ছি। কিন্তু আমার কাছে প্রথম অতিথি আছে, যেহেতু আজকে এসেই পড়েছে, আসলে অনেক দূর থেকে আসছে, আবার আসতে পারবে কিনা, তো তার কাছ থেকে আমরা তার শেষ ঘটনা, আমাদের আজকে শেষ ঘটনা, 3য় ঘটনাটা শুনবো। জাস্ট আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি আমার
তৃতীয় নাম্বার ঘটনাটা শেয়ার করতে চাই, এটা আমার সঙ্গেই ঘটেছিল সিম্পলভাবে, তেমন কেমন কিছু নয়, তবে আমার মনে এখনও প্রশ্ন জাগে যে কেন এমনটা ঘটেছিল। আচ্ছা। তো এক সময় তখন আমার বয়স 10 বছর কি 12 বছর এরকম ছিল। তো সেদিনকে কি যেন কারণে মানে মনে নেই, বাজারে আসছিলাম, তখন তো বাজার এতটা জাঁকজমক ছিল না বর্তমানে যেমন হয়েছে আর কি। তো বাজারে আসার পরে সেদিনকে রাত প্রায় 12টা ছিল, এরকম টাইমে আমি একা একাই আসছিলাম, একা একা আসছি, বাঁশের ঝাড়ের পাশ দিয়ে আসতে হয়। একটা বাঁশের ঝাড়? হ্যাঁ, একটা বাঁশের ঝাড়ের পাশ দিয়ে আসতে হয়। বাঁশের দুই পাশে আবার কিন্তু গোরস্থান আছে, দুই পাশে কবর আছে। হ্যাঁ, তো ওই পাশ দিয়ে যখন আমি প্রায় দিনই যাতায়াত করি, তেমন কিছু হয় না, কিন্তু সেই দিনকে বাজারে আসার পরেই মানে বাজারে আসছিলাম প্রায় মানে অনেক আগেই, 2 ঘন্টা আগে প্রায় আসছিলাম 10টার তরকে, কিন্তু সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে আমি মানে বাড়িতে যেতে পারছিলাম না। তো মোটামুটি টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে তখন আমি কিন্তু বাড়ির তরকে যাবো, কিন্তু বাজারে তখন কিন্তু আর লোকজন তেমন নেই, আর আমার বাসায় যাওয়ার মতনে তেমন কাউকে পাইনি। তো আমি একা একাই ওই পাশ দিয়ে ছাড়া মানে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো আমি সাহস করে তাও গেলাম, ওই পাশ দিয়ে গেলাম। যেতে 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 মানে মনে একটু ভয় ভয় হচ্ছে, যেহেতু দুই পাশে গোরস্থান, আবার বাঁশ ঝাড়, মানে অন্ধকার অন্ধকার ভাব, কাছে আমার কাছে লাইটও নেই, মানে বিজলি চমকালে যেরকম হয়, বিজলি চমকাচ্ছে, আলো হচ্ছে আন্ধার হচ্ছে, আলো হচ্ছে আন্ধার হচ্ছে। তো আমার এরকম মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ আছে, আমার পিছনে কেউ আছে। তখন আমি সামনে যত যাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি মানে এই বাঁশঝাড়টা বের হতে পারছি না, মানে শেষ হচ্ছে না গো, মানে রাস্তা কিন্তু খুবই ছোট, কিন্তু আমার বাঁশঝাড়টা শেষ হচ্ছে না গো। তখন ঠিক শেষ মুহূর্তে যখন যাব, তখন কিন্তু আমি মানে একটু ভয় পেয়ে দৌড় মারতে গেছিলাম। তখন কিন্তু আমার পায়ের সঙ্গে মনে হলো যে কেউ পায়ে মানে হাত দিয়ে হয় ফেলে দিলে যেরকম হয়, ওর মনে হচ্ছে পা ধরে কেউ টান মারলো। তখন আমি ওইখানে মানে উলট খেয়ে পড়ে গেলাম। তখন ওইখানে পড়ে গিয়ে মানে যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা অবস্থা, তখন মানে আমি ওইখান থেকে উঠতে পারছি না, মনে হচ্ছে আমাকে কেউ মানে আমাকে ধরে আছে এরকম লাগছে। তো আমি তাও মানে খুব কষ্ট করে সেখান থেকে উঠলাম, ওঠার পরে বাড়ি গিয়ে চলে গেলাম। তারপর থেকে মানে মাঝে মধ্যে ওই পাশ দিয়ে এখনো গেলে আমার মনে এমন হয় যে সেদিনকে কেন আমার সঙ্গে এরকম ঘটেছিল, মানে আমার মনে এখনো সেই প্রশ্নটা রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতেই থাকবেন। খোদা হাফেজ।